একটি আমি আলোচনা শুরু করছি। এতক্ষণ আপনাদের জন্য অপেক্ষা করা হচ্ছিল। তো যারা আমার সঙ্গে যুক্ত হয়েছেন তারা অবশ্যই একটু শেয়ার করে দেবেন লাইভটি। শেয়ার করার মধ্য দিয়ে আপনারা আলোচনা শুনতে থাকুন। একটি কেস দিয়ে আমি আলোচনা শুরু করছি, আপনারা বলবেন। একটি পেশেন্ট 38 বছর বয়স, 38 বছর বয়সের একটি পুরুষ রোগী। তার সমস্যা ছিল কোমরে ব্যথা, গিঁটে গিঁটে ব্যথা, এএসও টাইটার পজিটিভ। মাঝে মাঝে হঠাৎ হঠাৎ করে তার গিঁটে গিঁটে ব্যথাগুলো এত বেশি হয়ে যায়, তখন সে আর চলাফেরা করতে পারে না। এর জন্য অনেক দিন ধরে সে চিকিৎসা করছে। তো প্রথম দিকে, আজ থেকে 4-5 বছর আগে, উনি বলছেন আজ থেকে 4-5 বছর আগে যখন ব্যথাগুলো একটু কম ছিল, তখন কোনো গুরুত্ব দেওয়া হতো না, যেহেতু তার স্বাভাবিক কাজকর্ম ও জীবনযাপনে কোনো সমস্যা হতো না, তাই গুরুত্ব দেয়নি। কিন্তু ধীরে ধীরে ব্যথা যখন অনেক বেশি বেড়ে গেছে এবং কাজকর্ম করতে, চলাফেরা করতে অসুবিধা হচ্ছে, তখন তিনি চিকিৎসা নেন এবং সেই চিকিৎসা চলছে দীর্ঘ 1 বছর ধরে বিভিন্ন পদ্ধতিতে। দীর্ঘ 1 বছর ধরে চিকিৎসা করার পরে অবশেষে পরিস্থিতি অনেকটা খারাপ পর্যায়ে পর্যন্ত পৌঁছেছে। তখন অন্যান্য চিকিৎসা পদ্ধতিতে তাকে আরো নানান কিছু পরামর্শ দিয়েছে। সেই পরামর্শ মোতাবেক অন্যরা তাকে পরামর্শ দিয়েছে যে এটা করেও এ সারবে না, কখনো পরিস্থিতি খারাপ হয়ে যাবে। তাদের মধ্যে কিছু আত্মীয় স্বজন রয়েছে যারা এইভাবে চিকিৎসা করে লাভবান হয়নি। তখন একজন রুগীর মুখে শুনে আমার কাছে আসে। তা রুগী সামনে এসে বসলেন, খুব নিরানন্দ, খুবই বিষণ্ণ, মনে আনন্দ ফুর্তি কিছু নেই। প্রথমে ভয়ে ভয়ে, খুব বিনীত ভাবে ভয়ে ভয়ে অনুমতি নিয়ে ভিতরে ঢুকলেন এবং চেয়ারে বসলেন। বসে শান্তভাবে বসে আছেন, খুব নিরীহ, বিনীত, ভদ্র, এই রকমের একটি আচরণে সে চুপচাপ বসে আছে, কিন্তু মনে কোনো আনন্দ নেই, খুব দুঃখী, মনমরা এরকম। আমি জিজ্ঞাসা করলাম যে আপনার সমস্যা কি? তখন তিনি বললেন যে ডাক্তারবাবু, আমার খুব ব্যথা, কোমরে ভীষণ ব্যথা। দেখি দেখি বললেন এই যে হাঁটুগুলোতে ব্যথা, এই গিঁটে ব্যথা, এখানে ব্যথা, শরীরে সব গিঁটেই ব্যথা, প্রচুর ব্যথা, এই আঙুলগুলোতে ব্যথা, হাতের আঙুলগুলোতে ব্যথা, ভীষণ ব্যথা। ব্যথার জন্য আমি এখন কাজকর্ম করতে পারছি না, আমি খুব কষ্টের মধ্যে আছি। চুপ থাকলেন। আচ্ছা, ব্যথাগুলো কতদিন হয়েছে? তখন পূর্বের যে গল্প আমি দিলাম ওই গল্প দিয়ে তিনি শুরু করলেন। বলো আচ্ছা ঠিক আছে, তো এটা নিয়ে আপনার এখন চিন্তা কি হচ্ছে? যে চিন্তা হচ্ছে, আমার এখন ভয় পাচ্ছে যে আমি আর কাজকর্ম কিছু করতে পারবো না, আমি আর ঠিক মতো চলাফেরা করতে পারবো না, ভীষণ চিন্তা হচ্ছে। আর কিছু না? আর কিছু নয়। তো এখন আপনার কাজকর্মগুলো কিভাবে ম্যানেজ হচ্ছে? আমি কাজকর্ম কিছু করতে পারছি না, কাজকর্ম করতে আমার সাহসই হচ্ছে না। আমার ভয় হচ্ছে যে কাজকর্ম করতে গেলেই ব্যথাগুলো ভীষণ বেড়ে যাবে, কষ্ট আরো বেড়ে যাবে, এই ভয়ে আমি কাজে যেতে পারছি না, কাজের নাম করলেই ভয় পাচ্ছি। আচ্ছা, আর আর কিছু নয়। আপনাকে দেখে মনে হচ্ছে যে মনে আনন্দ ফুর্তি খুশি একদমই নেই।
হ্যাঁ, চলাফেরা করতে পারেন? পারি। আচ্ছা, ব্যথা বাড়া কমা কিসে হয়? তো তখন বললেন যে যদি অনেকক্ষণ বসে থাকি তাহলে একটু ব্যথা করে কোমরে, বেশ ব্যথা করে, কনকন করে ওঠে। তখন আমাকে উঠে ঘুরে বেড়াতে হয়, আর না হলে বিছানায় শুয়ে পড়তে হয়। শুয়ে পড়লে ভালো থাকি। আর যদি একটু হাঁটি, আস্তে 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 হাঁটলে, ধীরে ধীরে হাঁটলে একটু ভালো লাগে। জোরে হাঁটতে পারি না, হাঁটুতে ব্যথা আর কোমরে ব্যথা, জোরে হাঁটা যায় না। আর এই এই ব্যথাগুলো তো রয়েছেই সব। আর কি করলে একটু আরাম লাগে? গরম সেঁক দিলে একটু ভালো লাগে, কিন্তু ব্যথা আবার যা তাই হয়ে যায়। যখন গরম সেঁক দেওয়া হয় তখন একটু ভালো লাগে, সেঁক বন্ধ করে দিলে আবার যা তাই হয়ে যায়। যতক্ষণ শুয়ে থাকেন ততক্ষণ কেমন থাকেন? কোনো অসুবিধা হয় না। তবে খুব বেশিক্ষণ শুয়ে থাকলে একপাশে একটু কনকন করে কোমরে, এই কাঁধে, তখন আমাকে পাশ ফিরতে হয়। আচ্ছা, আর? না, আর কিছু নাই। চলাফেরা তো করতে পারেন? বললেন যে হ্যাঁ, চলাফেরা করতে পারি, কিন্তু কাজকর্ম? না, কাজকর্ম আমি এখন করতে পারছি না। কাজ করলেই ব্যথা ভীষণভাবে বেড়ে যাচ্ছে, এই জন্য আমি কাজকর্ম করছি না। কাজকর্ম করতে আমার সাহস হচ্ছে না। আমি যে কাজ করতে পারবো সাহস হচ্ছে না, মনে হচ্ছে কাজকর্ম করতে গেলেই ব্যথা এত বেড়ে যাবে যে আমি আর চলাফেরাও করতে পারবো না। আচ্ছা, আর কিছু? না, আর কোনো সমস্যা নেই, তবে পেটে একটু গ্যাস রয়েছে। পেটে একটু গ্যাস অম্বল হয়, টক গলা, বুক জ্বালা করে, টক ঢেকুর হয়। পায়খানা? পায়খানা অল্প অল্প হয়, বেশি হয় না, পেট ঝিরে হয় না। একটু সাদা আমাশা আমাশা ভাব আছে, শ্লেষ্মা ভাব। বরাবর আমার একটু আমাশার ধাত রয়েছে। আর কোনো সমস্যা? না, আর কোনো সমস্যা নেই। মাথায়, চোখে, মুখ, পেটে, পায়খানা, প্রস্রাব, কোথাও কোনো সমস্যা? ঘাড়ে একটু ব্যথা আছে। যেহেতু এএসও টাইটার পজিটিভ, ফলে সব জায়গাতেই একটা ব্যথা। প্রস্রাবে কোনো অসুবিধা? না, প্রস্রাবে কোনো অসুবিধা নেই, তবে গরমের মধ্যে জল কম খেলে প্রস্রাব হলুদ হয়ে যায়, তখন একটু গন্ধ করে, ঝাঁঝালো। জল বেশি খেলে আবার সাদা হয়। এছাড়া আর কিছু? না, আর কিছু না। সর্দি ঠান্ডা কেমন লাগে? সর্দি ঠান্ডা খুব বেশি লাগে। ঠান্ডাতে সর্দি লাগে, অ্যালার্জি আছে। জলের পরিবর্তন হলে, বিভিন্ন জায়গাতে জল খেলে ঠান্ডা লেগে যায়, স্নান করলে ঠান্ডা লেগে যায়। তো আমি ভাবি যে অনেকেই তো আছে যারা অন্যান্য জায়গাতে জল খায়, স্নান করে, তাদের তো সর্দি ঠান্ডা লাগে না, তো আমার সর্দি ঠান্ডা লাগে কেন? আমি এটা ভাবি, আবার অনেককে বলিও। আসলে অ্যালার্জি আছে, তো অ্যালার্জির জন্যই মনে হয় এটা হয়। হ্যাঁ। আপনার রাগ মেজাজ কেমন? রাগ আছে। তো রাগ থাকলে আপনি কি করেন? রাগ থাকলে আর কি করবো? না, রাগ থাকলে তো এক একজন মানুষ এক এক রকমের করে, আপনি কি করেন? রেগে গেলে আমি বাইরে তো রাগারাগি করি না, বাড়িতে রাগ দেখাই, আমার স্ত্রীর সঙ্গে, ছেলে পেলের সঙ্গে আমি রাগ দেখাই। আচ্ছা, বরাবর আপনার শরীরের শক্তি গঠনগত ভাবে শক্তিশালী না দুর্বল? কেমন আপনার শরীরের গঠনটা বলেন তো? না, বরাবর আমি খুব শক্তিশালী নই, আমি একটু দুর্বল প্রকৃতির। খুব শক্তিশালী নয়, একটু দুর্বল প্রকৃতির। এক একজন আছে না যে প্রচুর শক্তি শরীরে, প্রচুর পরিশ্রম করতে পারে, প্রচুর শক্তি, আর সেই রকমের না। একেবারে যে দুর্বল তাও নাই, মাঝারি ধরনের আর কি। আচ্ছা আচ্ছা, আর কিছু? না, আর কিছু নয়। আচ্ছা, অসুস্থতা নিয়ে আপনার মন মেজাজ কেমন রয়েছে? ভালো নয় ডাক্তারবাবু, খুব মন খারাপ। চলাফেরা করতে পারছি না, কাজকর্ম করতে পারছি না, মেজাজটা খিটখিটে হয়ে থাকছি, কিছু ভালো লাগছে না। সবসময় প্রায় বাসাতেই থাকি, বাইরেও ঠিক মতো যাই না, সংসারে অভাব চলে আসছে।
অনেক চিন্তা হয় আমার, প্রচুর চিন্তা হয়। এত চিকিৎসা করলাম, সারলো না। কেউ কেউ বলছে যে এই রোগ সারে না। এইসব নিয়ে আমার অনেক দুশ্চিন্তা হয়। তো আপনার ব্যথা বেদনা যখন একটু কমে যায় তখন তো আপনি কাজে যান? না, আমি তখনো কাজে যেতে পারি না। কাজের কথা বললে আমি খুব ভয় পেয়ে যাই, প্রচুর ভয় পেয়ে যাই কাজের কথা বললে। যখন সুস্থ ছিলেন তখন? না, তখন তো আমি প্রচুর কাজ করেছি। কাজ ছাড়া আমি থাকতে পারি না, সবসময় কাজ করেছি। কিন্তু এখন আমার কাজ দেখে ভীষণ ভাবে ভয় লাগছে যে কাজ করতে পারবো না, কাজ করতে গেলেই ব্যথা বেড়ে যাবে। আমার যে সমস্ত বন্ধুরা রয়েছে তারা সবাই কাজ করছে, তো তাদের দিকে আমার মনে হয় যে তারা এত ভালো আছে, তারা এত সুন্দর করে কাজ করছে, অথচ আমি পারছি না। আমার না ডাক্তারবাবু ভিতরটা কেঁদে যায়, মন খুব খারাপ হয়ে যায়, ভেতরটা ভীষণ কেঁদে যায়। অনেকেই যখন আমাকে বলে যে তুই আগে কেমন ছিলি আর এখন কি হয়ে গিয়েছিস, আগে কত পরিশ্রম করেছিস আর এখন তুই মনে হচ্ছে যেন অক্ষম হয়ে পড়েছিস, কত খারাপ হয়ে গেছিস, মনে সাহস দেওয়ার জন্য এগুলো বলে। কিন্তু আমার তখন ভিতরে ভিতরে কান্না পায়, ভিতরে ভিতরে কান্না চলে আসে। আমি কাউকে কিছু বলি না, কিন্তু ভিতরে ভিতরে আমার কান্না চলে আসে। কোনো খাবারের দিকে আপনার ইচ্ছা, লোভ টোভ? না, গ্রীষ্মকাল তো, গরমকালে আমার ঠান্ডা খাবারটাই ভালো লাগে, কিন্তু শীতকালে আমার গরম খাবার ভালো লাগে। টক মিষ্টি ঝাল লবণ তেতো সেরকম কোনো খাবারের দিকে আমার বেশি লোভ নেই, তবে একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। একটু ঝাল ঝাল খাবার, মশলাযুক্ত খাবার এগুলো হলে ভালো লাগে। তাছাড়া তেমন কোনো খাবারের দিকে আমার খুব বেশি লোভ নেই। আর কিছু? না, আর কিছু নাই। আপনি যে বললেন পেটে একটু গ্যাস অম্বল হয়, যেহেতু আমাশার ধাত, হ্যাঁ গ্যাস অম্বল একটু হয়। খাবার পরে আমার পেটে একটু দম ধরে থাকে, একটু মাঝে মাঝে অম্বল অ্যাসিডিটিও হয়। আগে অনেক বেশি ছিল, বিভিন্ন চিকিৎসা করার পর একটু কমে গেছে, কিন্তু এটা পুরোপুরি সারে। এই হচ্ছে সমস্যা। কি মেডিসিন? কি মেডিসিন বলেন তো? কিছু মাথামুন্ডু পাওয়া গেল কিনা আপনারা একটু বলুন। লাইভটা অবশ্যই একটু শেয়ার করে দেবেন। পেশেন্ট যখন বিভিন্ন চিকিৎসার মধ্য দিয়ে জটিল অবস্থা করে আপনার সামনে আসবে, তখন ঔষধের যে বিশুদ্ধ লক্ষণ সেইগুলো হুবহু আপনাকে কেউই বলতে পারবে না। কেননা তার ভিতরে ওষুধেরও লক্ষণ রয়েছে, ওষুধের যে রোগ, ওষুধজনিত যে কিছু লক্ষণ, রোগের লক্ষণের সঙ্গে ওষুধের লক্ষণ মিশ্রিত হয়ে একটা জটিল পরিস্থিতির সৃষ্টি করে। ফলে মেট্রিয়া মেডিকায় অবস্থিত বিশুদ্ধ লক্ষণগুলো হুবহু আমরা কখনোই পাবো না। কিন্তু তার মধ্যেও এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যে যে বৈশিষ্ট্যগুলোকে কোনোভাবে লুকানো যায় না, সেগুলো ঠিকই প্রকাশ করে। সাপ সম্বন্ধে যাদের অভিজ্ঞতা থাকে, সাপের মাথা মাটির ভিতরে, গর্তের ভিতরে যত দূরেই থাক না কেন, বাইরে থেকে লেজ দেখে তারা সাপের নাম বলে দিতে পারে। তো আমাদের সেই অভিজ্ঞতা অর্জন করতে হবে যে শত জটিলতার মধ্যেও এমন কিছু বিশেষ বৈশিষ্ট্য যা স্পষ্টভাবে পাওয়া যায়, অবিকৃত অবস্থায় থাকে, সেই সূত্র ধরে আপনাকে আগাতে হবে এবং একটা লক্ষণের সঙ্গে আর একটা লক্ষণের লিঙ্ক আপ করে সঠিক ঔষধকে নির্ণয় করতে হবে, সঠিক ব্যক্তিকে আইডেন্টিফাই করতে হবে। এটাই ইন্ডিভিজুয়ালাইজেশন।
তা যদি করতে না পারেন তাহলে রোগীকে সঠিক ওষুধ দেওয়াটা টাফ ব্যাপার। আমি যে কেসটি আলোচনা করলাম কি মেডিসিন বলে মনে হচ্ছে? আমি যখন ব্যাখ্যা করব তখন আপনারা বুঝে যাবেন যে এগুলো তো সবই মেট্রিয়ামেটিকাতে রয়েছে, সব রয়েছে। এই জন্য আমি বলি যে আপনারা রেপার্টারি যতই মুখস্থ করে ফেলুন না কেন, যতই রেপার্টারি মুখস্থ করে ফেলেন না কেন, সিমটমকে বিশ্লেষণ, বিশ্লেষণ মানে হচ্ছে সহজবোধ্য করা। সিমটম গুলোকে যতক্ষণ পর্যন্ত বিশ্লেষণের মধ্য দিয়ে সহজবোধ্য করে তুলতে না পারছেন ততক্ষণ পর্যন্ত রুব্রিক আপনি সিলেকশন করতে পারবেন না, রুব্রিক নিতে পারবেন না। তাহলে রুব্রিক মুখস্থ করে আপনার লাভটা কি হবে? রুব্রিক সম্বন্ধে অবশ্যই জানতে হবে, সে ফিজিক্যালি হোক আর মেন্টালি হোক, রুব্রিক সম্বন্ধে আপনাকে জানতেই হবে। কিন্তু সেই সাথে সাথে সিমটম অ্যানালাইসিস এটাও ভালোভাবে জানতে হবে। ডাক্তার মেহেদী হাসান বলেছেন ক্যালিব্রোম। আর কেউ যারা আমার সঙ্গে রয়েছেন, আচ্ছা শব্দ শুনতে পাচ্ছেন কিনা ঠিক মতো বলুন, ঠিক মতো শব্দ আসছে? মেডিসিন সম্বন্ধে কেউ কিছু বলবেন না আমি আলোচনা করে দেব, ডিসক্লোজ করে দেব? ডিসক্লোজ করে দেব, সাউন্ড ওকে আছে, ঠিক আছে। ডিসক্লোজ করব কেসটিকে। আলোচনা ছাড়া সময় নষ্ট তো ভালো লাগবে না, কেসটি অনেক জটিল হয়ে গেছে মনে হচ্ছে। বুঝতে কোথায় সমস্যা হয়েছে দেখেন, কোথায় বুঝতে সমস্যা হয়েছে। প্রথমত হলো কি, তার যে ব্যথা বেদনা রয়েছে সেই ব্যথা বেদনা সঞ্চালনে বৃদ্ধি, সঞ্চালনে সঞ্চালনে উপশম, সঞ্চালনে উপশম। সঞ্চালনে উপশম, এই দেখেন, extremities pain, warm application ML and beginning motion aggravation stiffের জন্য, এবং মোশন ML, এবং মোশন ML ফিজিক্যাল সিমটম এইখানে নেন। তারপরে পরে কি হলো, তারপরে পরে হলো রোগীর গ্যাস অম্বলের একটা সমস্যা রয়েছে, অর্থাৎ পরিপাক যন্ত্রের গোলযোগ রয়েছে, পরিপাক যন্ত্রের গোলযোগ রয়েছে। তাহলে কি হলো যে ব্যথা বেদনা গরমে উপশম, প্রথম সঞ্চালনে বৃদ্ধি, পরের সঞ্চালনে উপশম, এবং পরিপাক যন্ত্রের একটা গন্ডগোল রয়েছে, খাবার পর তার গ্যাস অম্বলের সমস্যা বৃদ্ধি পায়। যেহেতু আগে আরো অনেক বেশি ছিল, তো বিভিন্ন চিকিৎসার মধ্য দিয়ে সেটা কমে এসেছে, কিন্তু পুরোপুরি সারেনি, এখনো আছে। গ্যাস অম্বল হয়, খাবার পর সেটা বৃদ্ধি পায়। এখন গ্রীষ্মকালে তার ঠান্ডা খাবার ভালো লাগে, কিন্তু শীতকালে গরম খাবার ভালো লাগে, এটা বলেছে। তো এটা কোনো ইন্ডিকেটেড সিমটম নয়। তারপরে পরে হচ্ছে কি, এবার মানসিক দিক থেকে, মানসিক পর্যায়ে আসুন। এখন সে কাজ করতে ভয় পাচ্ছে যেহেতু অসুস্থ, এই অসুস্থতার জন্য তার আত্মবিশ্বাসের অনেক অভাব চলে এসেছে।
আত্মবিশ্বাসের অভাবের জন্য সে কাজে অংশগ্রহণ করতে ভয় পাচ্ছে যে তার কষ্ট অনেক বেশি বেড়ে যাবে, সে কাজ করতে সক্ষম থাকবে না, সে কাজ করতে পারবে না, তার আত্মবিশ্বাসের অনেক দুর্বলতা চলে এসছে, আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে। যেহেতু অনেক দিন থেকে চিকিৎসা করছে, ভালো ফলাফল না পেয়ে বরং আরো খারাপের দিকে চলে গেছে, ধীর গতিতে ক্রমশ বৃদ্ধির পর্যায়ে চলে গেছে, এই জন্য তার এখন ভীষণ মন খারাপ যে এটা হয়তো আর সারবে না। ভীষণ মন খারাপ, আনন্দ ফুর্তি এসব কোনো কিছু তার মধ্যে নেই। সে এখন খুব বিরক্ত, অল্পতেই বিরক্ত হয়, সামান্যতেই বিরক্ত হয়, এখন অনেক সেন্সিটিভ হয়ে গেছে। এইগুলোর সাথে অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা সিমটম, তা হচ্ছে যখন সে তার বন্ধুদেরকে দেখে, সক্ষম বন্ধু যারা নিয়মিতভাবে কাজকর্ম করে চলেছে, তাদেরকে যখন দেখে তখন তার মন খারাপ করে এবং ভিতরটা ভেঙে যায়, কেঁদে যায়। সেই সাথে সাথে যখন তার প্রশংসা করে যে সে পূর্বে কত সুন্দর সুস্বাস্থ্যবান ছিল, কাজকর্ম করতে পারতো খুব ভালো, অনেক দক্ষ ব্যক্তি সে, তার অনেক মেধা, অনেক বুদ্ধি, সে বুদ্ধি দিয়ে অনেক সুন্দরভাবে সে কাজকর্মগুলো ম্যানেজ করতে পারতো, কিন্তু কোথা থেকে এই রোগ সৃষ্টি হবার পর থেকে সে ধীরে 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 অক্ষম হয়ে পড়েছে। এটা কি? এটা হলো ওই একটা সিমটম যাকে কনভার্ট করতে হবে এইভাবে, ধন্যবাদ দিলেও কান্না করে। কোন মেডিসিনে আছে এটা? ধন্যবাদ দিলেও কান্না করে কোন ওষুধে আছে? কেউ কি শুনছেন আমার আলোচনা? ডাক্তার মেহবুব, লাইকোপোডিয়াম, ধন্যবাদ দিলেও কান্না করে, তার মনটা ভেঙে যাচ্ছে। এখানে কান্না বলতে কি হা 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 করে কান্না করা, চিৎকার করে কান্না করা? উইপিং, ব্রেক ডাউন টু দা সিচুয়েশন, ব্রেক ডাউন টু দা সিচুয়েশন, পরিস্থিতির কাছে সে ভেঙে পড়ছে, ভিতরটা ভেঙে পড়ছে একদম, এটাই হচ্ছে উইপিং। তো সে পরিস্থিতির কাছে ভেঙে পড়ছে, কেঁদে ফেলছে, আবার কান্নাও করতে পারে। তো আমি যদি এখন বলি যে ডাক্তার সুশীল কর্মকার, আপনি খুব ভালো ডাক্তার, আপনার অনেক সুনাম রয়েছে, অনেক অনেক সুনাম রয়েছে, আপনি খুব সুন্দর মানুষ হিসেবেও আপনি খুব ভালো, এই যে প্রশংসা, এই প্রশংসাই হলো ধন্যবাদ, এই প্রশংসাই হলো ধন্যবাদ। আপনাকে বলার প্রয়োজন হবে না যে ডাক্তার সুশীল কুমার কর্মকার, আপনাকে আপনার ভালো কাজকর্ম করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই ধন্যবাদের কথা বললে ভ্যাঁ করে কেঁদে ফেলবে, ব্যাপারটা এরকম নয়, ব্যাপারটা এমন নয়। তাহলে এবার আপনারা বুঝুন যে কতটা ভুল ধারণা, ভুল বোঝাবুঝি আমাদের মধ্যে রয়েছে। আপনার সঙ্গে আমার দেখা হবে, আর আমি আপনাকে বলবো যে অনেক দিন পর আপনার সঙ্গে দেখা হলো, আর এই দেখা হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর অমনি আপনি ভ্যাঁ করে কেঁদে ফেলবেন সবার সামনে, বিষয়টা এমন নয়। লাইকোপোডিয়ামের করুণ পরিস্থিতি দেখে তার বন্ধুদের, তার হিতাকাঙ্ক্ষী জনদের মনে কষ্ট হচ্ছে, তাই তার সাথে কথোপকথনের মধ্য দিয়ে তার পূর্বের সক্ষমতাকে স্মরণ করে যখন প্রশংসা করা হচ্ছে অতীতের সক্ষমতাকে,
তুলে নিয়ে এসে প্রশংসা করা হচ্ছে যে সে আগে কত সাবলীল ছিল, কত সক্ষম ছিল, কত পরিশ্রম করত, কত কাজ করত। আমরা তো এরকমই বলে থাকি সাধারণত মানুষজনকে। কোনো অক্ষম সক্ষম ব্যক্তি যখন অক্ষম হয়ে নিরুপায় হয়ে যায়, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য কথা বলতে গেলেও তো আমরা এগুলোই বলি, তখন সে কেঁদে ফেলে, ভেঙে পড়ে। আবার একটা কথা আছে যে অনেক দিনের বন্ধু, তাদের সঙ্গে যখন দেখা হয় তখন তারা কেঁদে ফেলে। তো এরকম তো আমরা অনেকেই কেঁদে ফেলি। তাহলে আমরা কি সবাই লাইকোপোডিয়াম? আনন্দে কেঁদে ফেলি সেখানে, আনন্দে। তাহলে তো মেট্রিয়ামিটিকায় লেখা থাকতো, অথবা রুব্রিকের ভাষায় লেখা থাকতো যে পুরাতন বন্ধুদের সাথে অনেকদিন পর দেখা হলে আনন্দে কেঁদে ফেলে। এটা লেখা থাকতো, আনন্দ কথাটা লেখা থাকতো, কিন্তু তা তো নেই। অথচ লেখা আছে যে তার বন্ধুদের সঙ্গে সাক্ষাতের সময়ে কান্না করে। বিষয়টা কি? তার আগে পরের জিনিসগুলোকে বিশ্লেষণ না করার জন্য আমাদের কাছে অত্যন্ত দুর্বোধ্য হয়ে উঠেছে। পুরো বিষয়টা হচ্ছে এরকম যে তার সক্ষম বন্ধু যাদের সঙ্গে তার আগে সুসম্পর্ক ছিল, তারা এখন সক্ষমতার সঙ্গে অবিরাম ভাবে কাজ করে চলেছে, আর তাদের সাথেই সাথী আজকে সে অক্ষম হয়ে ঘরে বসে রয়েছে। তার ভিতরে এই অক্ষমতার অনুভূতির সৃষ্টি হচ্ছে ভিতরে, এই যে আবেগ প্রণোদনা সৃষ্টি করছে, আবেগের প্রণোদনা সৃষ্টিতে সে কেঁদে ফেলছে। বিশ্লেষণটা হচ্ছে এই। তাহলে এবার বোঝা গেল লাইকোপোডিয়ামের বিষয়টা। লাইকোপোডিয়াম হচ্ছে প্রচন্ড জেদি। বাকিগুলো তো আপনারা জানেন। আমি আগে আলোচনা করতাম শুধু মানসিক লক্ষণের ভিত্তিতে, যেহেতু মানসিক লক্ষণগুলো স্পষ্টভাবে কোথাও নেই মেট্রিয়ামেটিকাতে, তাই শুধু মানসিক লক্ষণগুলোর উপর আলোচনা করতাম। কিন্তু দীর্ঘদিন শুধু মানসিক লক্ষণের উপর আলোচনা করে আমি দেখেছি যে অনেকে ফিজিক্যাল সিমটম গুলোও পড়তে জানেন না। মেট্রিয়ামেটিকায় লিখিত ফিজিক্যাল সিমটম গুলো কিভাবে পড়তে হয় সেটাও অনেকেই জানেন না। আমাকে অনেকেই বলেছেন যে না আপনি ফিজিক্যাল সম্বন্ধে, ফলে আমি পরে বর্তমানে আলোচনা করতে গিয়ে আমি ফিজিক্যাল লক্ষণগুলোকেও বলছি। তার মানে এই নয় যে আমি শুধু মানসিক লক্ষণগুলো বাদ দিয়ে শুধু ফিজিক্যাল সিমটমের উপর ভিত্তি করে এই ওষুধ তা নয়, সেটা হবে না। মানসিক লক্ষণ এবং ফিজিক্যাল লক্ষণ সব দেখতে হবে। তো লাইকোপোডিয়ামের পেটের একটা গন্ডগোল থাকে, পাকস্থলীর পরিপাকের একটা গোলযোগ আজীবন থাকে, সেই সঙ্গে প্রস্রাব সংক্রান্ত সমস্যা, সেটা হচ্ছে যে প্রস্রাবে লিথিক অ্যাসিডের উপস্থিতি, যার জন্য প্রস্রাবের রং হলুদ বা লাল দেখায়। হলুদ বা লাল এক ধরনের সেডিমেন্ট পড়ে। কিন্তু লাইকোপোডিয়ামের স্পষ্ট লক্ষণ যে সে খুব মিষ্টি পছন্দ করে, গরম খাবার পছন্দ করে, সেই লক্ষণটা কিন্তু এখানে নেই। এবং বিকাল 4টে থেকে রাত্রি 8টার মধ্যে বৃদ্ধি, সেই সিমটম এখানে নেই, সব বিকৃত হয়ে গেছে বিভিন্ন চিকিৎসার মধ্যে দিয়ে এতদিন পরে এসে। যখন সে সুস্থ ছিল তখন তার আত্মবিশ্বাস ছিল, কাজকর্মগুলো সে ঠিকঠাক ভাবে করতো, মেধা শক্তি তার অনেক বেশি। কিন্তু অসুস্থ হবার পরে তার ভিতরে আত্মবিশ্বাসের অভাব এমন ভাবে দেখা দিয়েছে যে সে এখন নতুন করে কাজে যোগ দেবে সেই সাহসটাই পাচ্ছে না। দৈহিক ও মানসিক ভাবে অত্যন্ত দুর্বল হয়ে পড়ে। লাইকোপোডিয়ামকে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরলাম, যা এতদিন আপনাদের কাছে অস্পষ্ট ছিল, অজানা ছিল। কেমন লাগলো? আপনাদের কেমন লাগলো আলোচনা?
লাইকোপোডিয়ামের আলোচনা কেমন লাগলো ডাক্তার? আর কারোর লাইকোপোডিয়ামের আলোচনা সম্বন্ধে আর কোনো কিছু বলা? আর কেউ নতুন যারা রয়েছেন, লাইকোপোডিয়াম কখনোই বলবে না যে অনেকদিন পর আপনার সঙ্গে দেখা হলো, আপনার তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর অমনি ভ্যাঁ করে কেঁদে ফেলবে। ব্যাপারটা এরকম নয়, সবসময় ভাবতে হবে, সবসময় ভাবতে হবে, প্রচুর ভাবতে হবে, না ভাবলে বোঝা যাবে না। তো লাইকোপোডিয়াম রোগী অসুস্থ হয়ে পড়লে কি হয়, লাইকোপোডিয়াম সম্বন্ধে একটু বলি। যে সকল ব্যক্তির প্রস্রাবে লিথিক অ্যাসিড থাকে এবং পরিপাক সম্বন্ধীয় গোলযোগ ঘটিত কিছু লক্ষণ থাকে, লিভারের ক্রিয়া বিপর্যস্ত হয়, সর্দি লাগার প্রবণতা, তাদের বাতে এবং গিটে বাতে এই ওষুধ উপযোগী। ধীরে ধীরে বেড়াইলে এবং অত্যাপ প্রয়োগে বাত ব্যথার উপশম হয়। অসুস্থতার সঙ্গে তার মন মেজাজ কেমন থাকে? বিষণ্ণ, নিরানন্দ, মনমরা, একাকী থাকার ভয়। যখন সে সুস্থ ছিল হয়তো তখন সে একাকী থাকতে পারত, কিন্তু এখন তার একাকী থাকার ভীষণ ভয়। নিকটে লোকজনের উপস্থিতি চাই। সামান্য বিষয় বিরক্ত কর মনে হয়। অসুস্থ হইলে রোগী আরো বেশি বিরক্ত, উদ্ধত ও জেদি হয়ে যায়। যখন অসুস্থ হয়ে পড়ে তখন সে অনেক বেশি ঔদ্ধত্য, অনেক বেশি বিরক্ত, অনেক বেশি জেদি, অনেক বেশি বিরক্ত, অনেক বেশি রাগী, এরকমের একটা হয়ে যায়, বেপরোয়া মতো হয়ে যায়। কাজ করতে চায়, মানসিক ভাবে সে অনেক কাজ করতে চায়, কাজ পছন্দ করে, কিন্তু অমঙ্গলের আশঙ্কায় নতুন কাজ গ্রহণ করতে ভয় পায়। অমঙ্গলের আশঙ্কায় নতুন কাজ গ্রহণ করতে ভয় পায়। এখানে নতুন বলতে পরিস্থিতি, বিষয়টা এমন হতে পারে যে যে কাজ সে দীর্ঘদিন ধরে যে কাজ করতে সে অভ্যস্ত ছিল, অসুস্থতার কারণে বেশ কিছুদিন হয়তো সে সেই কাজে আর বহাল ছিল না, সেই কাজ থেকে সে অনেকদিন বিরত ছিল। এখন নতুন করে সেই কাজে হাত দিতে গেলে সে ভয় পাচ্ছে। এটাই তার কাছে নতুন কাজ। যেমন ধরুন আপনি একজন হোমিওপ্যাথি চিকিৎসক, আপনি অনেকদিন ধরে অসুস্থতার জন্য, ধরুন সুস্থ অবস্থায় আপনি নিয়মিত চেম্বারে যেতেন, নিয়মিত নিয়মিত রুগী দেখতেন, নিয়মিত আপনি প্র্যাকটিস করতেন। এখন অসুস্থতার কারণে আপনি 10 দিন 15 দিন বিছানায় পড়ে আছেন, আপনি চেম্বারে যেতে পারেন। এখন সুস্থ হবার পরে নতুন করে আপনি পুনরায় যে ডাক্তারখানায় যাবেন, চেম্বার খুলবেন, রুগী দেখবেন, এই সাহসটা আপনার ভিতরে আর জন্মাচ্ছে না। আপনি ভয় পাচ্ছেন, আপনি ভয় পাচ্ছেন যে আমি এতদিন ধরে যাইনি, বইয়ের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, পড়াশোনাও নেই, রুগীও তো অনেকদিন দেখিনি, আমি তো মনে হচ্ছে অনেক কিছু ভুলে গিয়েছি, কিছু মনে নেই, তো আমি এখন চেম্বার চালাবো কি করে, রুগী আসলে আমি রুগী দেখবো কি করে, এরকম ভাবে আপনি এখন ভয়, মানে ভয়গ্রস্ত হয়ে পড়েছেন। এই ভয়গ্রস্ত সঙ্গে অনেক বেশি খিটখিটে বিরক্ত, অনেক বেশি খিটখিটে এবং বিরক্ত, আর কেউ কিছু বললে অত্যন্ত সংবেদনশীল হয়ে পড়েছেন, তার জন্য অত্যন্ত ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছেন, বাড়ির লোকজনের সঙ্গে অত্যন্ত খারাপ আচরণ করছেন। এটাও হচ্ছে তার কাছে নতুন কাজ। তো নতুন কাজে হাত দিতে গেলে ভীষণভাবে ভয় পায়। আরেকটি মেডিসিন আছে, খুব কাজের মেডিসিন, সেই মেডিসিনটি কে বলুন তো দেখি? সেই মেডিসিনটি কে? যেমন একজন উকিল, একজন ডাক্তার, একজন ব্যবসাদার, একজন শিক্ষক, তারা অসুস্থতার জন্য বেশ কিছুদিন দৈনন্দিন ভাবে নিয়োজিত পেশাবৃত্তি থেকে
বিরত থাকার ফলে পুনরায় সেই কাজে বহাল হতে বা যোগ দিতে ভীষণভাবে ভয় পেয়ে যায়, আত্মবিশ্বাসের অভাব চলে আসে, সেই কাজে পা বাড়াতে সাহস পায় না। লাইকোপোডিয়াম ছাড়া আর একজন আছে, সেটা কে? বলুন। যারা ক্লাসিক্যাল করেন তারা বলুন, তাদের তো এগুলো জানা থাকার কথা নিশ্চয়। ডাক্তার সেলিনা আক্তার, সাইলিশিয়া। কংগ্রাচুলেশন। বোরাক্স নয়, সাইলিশিয়া। অবশ্যই সাইলিশিয়া। তাহলে লাইকোপোডিয়ামের সঙ্গে সাইলিশিয়ার পার্থক্যটা কি হবে? মানে বর্তমান পরিস্থিতি সিচুয়েশনের উপরেই লাইকোপোডিয়াম এবং সাইলিশিয়ার সাথে পার্থক্যটা কি হবে? কি করে আপনি বুঝবেন যে এই লোক এখন জজের মুখোমুখি হতে ভয় পাচ্ছে, এখন ছাত্রদের মুখোমুখি হতে ভয় পাচ্ছে, রুগীদের মুখোমুখি হতে ভয় পাচ্ছে, বা ব্যবসার মুখোমুখি হতে ভয় পাচ্ছে? সাইলেন্সিয়া লাইকোপোডিয়াম। লাইকো তো বোঝালাম, তো সাইলেন্সিয়া কি করে আলাদা করবেন, কি করে বুঝবেন যে সাইলেন্সিয়া? দুটো একটা লক্ষণকে বলতে পারবেন? বলুন দেখি, কি দেখে আপনারা মেডিসিনটা আলাদা করবেন? অনেকেই আছে না, ওই যে সালফার আর নাক্সের মতো, রাস্টক্স আর ব্রাউনিয়ার মতো, তেমনি সালফার আর এই সাইলিসিয়া আর লাইকোপোডিয়াম। সকালের দিকে লাইকো, বিকালের দিকে সাইলিসিয়া। যেহেতু বিকালে লাইকোর বৃদ্ধি আছে, ফলে বিকালে লাইকো দিলে কষ্ট আরো বেড়ে যাবে। ওই জন্য বিকালে না দিয়ে বুদ্ধি করে সকালে লাইকোপোডিয়াম আর বিকালে সাইলেশিয়া, এরকম ভাবে প্রয়োগ করে দেবে। লাইভটা একটু শেয়ার করে দেন আপনারা, লাইভটা শেয়ার করে দেন। সাইলেশিয়া লাইকোপোডিয়ামের মধ্যে পার্থক্য সূচক দুটো একটি লক্ষণ বলা যাচ্ছে না? দুজনেই দুজনেই একই, লাজুক, জেদি, দুর্বল, বুদ্ধিমান, দুজনেই সেম সবার রয়েছে। লাজুক জেনি, লাজুক, জেদি, দুর্বল, বুদ্ধিমান, সাইলেশিয়া লাইকো দুজনেরই রয়েছে এই সিমটম গুলো। আচ্ছা, যারা ক্লাসিক্যাল করেন, মাইন্ড বোঝেন না, তাদের তো বলা দরকার ছিল। যাই হোক, চলুন বলে দিচ্ছি। লাইকোপোডিয়ামের কি হলো? অসুস্থতার সাথে তার রাগ, জেদ, ক্রোধ, ঔদ্ধত্যপূর্ণ আচরণ বৃদ্ধি পাচ্ছে, এবং সেন্সিটিভনেস অনেক বেশি বৃদ্ধি পায়। ফলে সামান্য সামান্য বিরোধিতা, সামান্য সামান্য উল্টোপাল্টা সে সহ্য করতে পারে না। এসব এসব দেখে বোঝা যাবে না ক্ষত প্রবণতা লাইকোপোডিয়ামেরও রয়েছে, সাইলিশিয়াও রয়েছে, এগুলো দেখে বোঝা যাবে না। তো যেটা দেখে বোঝা যাবে সেটা হচ্ছে লাইকোপোডিয়াম অনেক বেশি ঔদ্ধত্য, খিটখিটে, বিরক্তপূর্ণ, তেজি, জেদি হয়ে যায়, এবং খুব বেশি বকাবকি করা, খুব বেশি বাজে ব্যবহার করে ফেলা পরিবারের লোকজনদের সঙ্গে করে। সাইলেশিয়া এগুলো করে না। সাইলেশিয়া অত্যন্ত শান্ত মেজাজে থাকে, এবং শরীর স্বাস্থ্য নিয়ে সে অনেক বেশি উদ্বিগ্ন থাকে। শরীর স্বাস্থ্য নিয়ে অনেক বেশি উদ্বিগ্ন থাকে, কিন্তু মেজাজে থাকে একেবারে শান্ত, নম্র, কোমল প্রকৃতির। শান্ত, নম্র, কোমল প্রকৃতির। সে নতুন করে পুনরায় কাজে বহাল হতে ভীষণভাবে ভয় পাচ্ছে, কনফিডেন্টের অভাব। কিন্তু তাকে যদি কেউ একটু সাহস দেয় যে অসুবিধা নেই, আমি আছি, আপনি চলুন, সে হিম্মতের সঙ্গে তখন কাজ কমপ্লিট করে আসবে। লাইকোপোডিয়ামকে সাপোর্ট দিয়ে কোনো কাজ হবে না। লাইকোপোডিয়ামকে সাপোর্ট দিয়ে কোনো কাজ হবে না। লাইকোপোডিয়ামের অনেক বেশি
দুশ্চিন্তা থাকে ক্ষমতা নিয়ে। ক্ষমতা, পাওয়ার, লাভ অফ, ক্ষমতা হারাই যায় যখন, তখন তার মধ্যে সবথেকে বেশি দুশ্চিন্তা চলে আসে। আর সাইলেশিয়ার মধ্যে রিপ্রোডাকশন, রিপ্রোডাকশন পাওয়ার যখন, এইগুলো তো তখন বোঝা যাবে না, যেহেতু এখন অসুস্থ। আর অসুস্থতার সাথে তাদের আত্মবিশ্বাসের অভাব চূড়ান্ত ভাবে চলে এসছে। ফলে এইখানে সে তার কর্তৃত্বপনা ফলাতে পারবে না। কর্তৃত্বপনা ফলায় সাধারণত সুস্থ অবস্থায়, সুস্থ অবস্থায় কর্তৃত্বপনা ফলায়, বা যতক্ষণ পর্যন্ত তার শরীরে শক্তি রয়েছে, মনে শক্তি রয়েছে, ততক্ষণ পর্যন্ত সে কর্তৃত্বপনা ফলায়। এখন হয়তো দেখা গেল যে অসুস্থতার জন্য তার ছেলে, তার বউ, তার মেয়ে লাইকোপোডিয়ামকে আর মানছে না, গ্রাহ্য করছে না। যখন তার শক্তি ছিল, ক্ষমতা ছিল, সাহস ছিল, তখন তার প্রত্যেকটি হুঙ্কারে তারা ভয় পেয়েছে, প্রত্যেকটা নির্দেশকে তারা মেনে চলেছে এবং কঠিন অনুশাসনের মধ্যে তারা চলেছে। কিন্তু এখন তাকে আর মানছে না, তাকে কোনো কথাই গুরুত্ব দিচ্ছে না, তার কোনো কথাই গুরুত্ব দিচ্ছে না। তখন লাইকোপোডিয়াম অনেক বেশি বিষণ্ণ হয়ে পড়ে। ক্ষমতা ছাড়া লাইকোপোডিয়ামের বেঁচে থাকা, অস্তিত্ব টিকিয়ে রাখা অসম্ভব। তখন সে বিষণ্ণ হয়ে পড়ে। মানে ওই যে সিমটম গুলো যেটা রয়েছে, বিষণ্ণ, নিরানন্দ, মনমরা, একাকী থাকার ভয়, এইগুলো তার ভিতরে সব চলে আসে এবং আত্মবিশ্বাসের অভাবও চলে আসে। তখন সে আর কর্তৃত্ব দেখাতে পারে না, যেহেতু তাকে আর কেউ মানছে না। তার মানে কি, লাইকোপোডিয়ামকে ওই সময় সবাই ওভার পাওয়ারিং করে ফেলেছে, তাকে ডন্ট কেয়ার করছে। তো ডন্ট কেয়ার করার মুহূর্তে তাকে তো ওভার পাওয়ারিং করতে হবে, সেই পাওয়ারিং করার ক্যাপাসিটি তার মধ্যে আর নেই। তাহলে ক্যাপাসিটি, সামথিং সামথিং ওয়ান্ট, ওয়ান্ট অফ সামথিং, ক্রাইসিস অফ সামথিং, তাহলে এটা তো আবার ডিলিউশন পুর হয়ে যেত। রুব্রিকের ভাষাতে গেলে তাহলে তো এটা আবার ডিলিউশন পুর হয়ে যাবে। কোনো কিছুর অভাব, তার ভিতরে কোনো কিছু, ল্যাক অফ সামথিং, কোনো কিছুর অভাব। হ্যাঁ, এই জন্যে শুধু রুব্রিক নিলেই হবে না, রুগীকে ভালো করে বুঝতে হবে। ফিজিক্যালি বলেন, মেন্টালি বলেন, ভালো করে বুঝতে হবে। আগে রুগীকে বুঝে নিতে হবে যে রুগীটা কে। বুঝে নেওয়ার পরে তারপর আপনাকে রুব্রিক সেট করতে হবে, যে হ্যাঁ, যে কাঠামোটা তৈরি হলো এটা এই মানুষ, তার সাথে এই রুব্রিক গুলো ফিটিং, ব্যাস। তো লাইকোপোডিয়ামের ওই রকম খারাপ আচরণ করে, কিন্তু সাইলেশিয়া খারাপ আচরণ করবে না। ইয়েল্ডিং ডিসপোজিশন রয়েছে, মেনে নেবার প্রবণতা, মেনে নেবার ঝোঁক তার মধ্যে অনেক বেশি। ফলে সে মেনে নেয়, মেনে নেয়। পরিবারের লোকজনরা যা কিছু বলবে, না বলবে, যা কিছু করবে সেগুলো সে মেনে নেয়। কারোর সঙ্গে সে খারাপ আচরণ করে না, বাজে আচরণ করে না। তাহলে সাইলেশিয়া, লাইকোপোডিয়াম, এটা বোঝা গেল। বাকি সিমটম গুলো এক, মেধা, লাজুক, জেদি, দুর্বল, বুদ্ধিমান, এই সিমটম গুলো লাইকো সাইলেশিয়া এক। ক্ষত প্রবণতা এগুলোও রয়েছে সব। কনস্টিপেশন লাইকো সাইলেশিয়া দুটোরই রয়েছে, সবগুলোতেই রয়েছে। কিন্তু লাইকোপোডিয়াম তেজ দেখাবে, অসুস্থতার সাথে সে তেজ দেখাবে এবং অনেক বেশি সংবেদনশীল হয়ে পড়ে। বিভিন্ন পরিস্থিতির সাথে সে সংবেদনশীল হয়ে পড়ে, অনেক বেশি বিরক্ত হয়ে যায়, খিটখিটে হয়ে যায়, ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে, বাজে ব্যবহার করে ফেলে। সাইলেশিয়া সেইগুলো করবে না। সাইলেশিয়া শান্তভাবে চুপ হয়ে যায়, অর্থাৎ সে মেনে নেয়। তাছাড়া তার আর কোনো উপায় নেই। বোঝা গেল কিনা লাইকোপোডিয়াম সাইলেশিয়ার মধ্যে এই এই জায়গাতে লাইকো সাইলেশিয়ার মধ্যে পার্থক্য বোঝা গেল কিনা?
বলুন, কিছু বলুন। বোঝা গেল, ঠিক আছে। তাহলে আমাদের রাস্টক্স, রাস্টক্স, ফিরামেট, লাইকোপোডিয়াম, এগুলো হলো। তো আমরা প্রথম সঞ্চালনে বৃদ্ধি, পরের সঞ্চালনে উপশম, গরম সেঁক দিলে উপশম, ঠান্ডায় বৃদ্ধি, পেয়ে গেছি রাস্টক্স। খপ মেডিসিন দিয়ে দেবো আর পেশেন্ট খপ সেরে যাবে। এত সোজা যদি হোমিওপ্যাথি হতো, হোমিওপ্যাথি সৃষ্টির এত বছর পরেও হোমিওপ্যাথি সবার থেকে পিছনে থাকতো না। আমরা মুখে যতই বাহাদুরি দেখাই না কেন, আসলেই হোমিওপ্যাথি অনেক পিছনে রয়েছে। যত বেশি সহজ মনে করি, যদি অতটাই সহজ হতো, পৃথিবীতে হোমিওপ্যাথি ছাড়া আর কোনো চিকিৎসা পদ্ধতি টিকে থাকতো না, কারোর অস্তিত্বই থাকতো না। কারণ কি, হোমিওপ্যাথি হচ্ছে সত্যিকারের আরোগ্যকারী একটি চিকিৎসা পদ্ধতি। এতে পুরাতন রোগ সত্যিই আরোগ্য প্রাপ্ত হয়। অন্য কোনো পদ্ধতি নেই যাতে করে পুরাতন কোনো রোগ, পুরাতন রোগে ভোগা রোগী আরোগ্য হতে পারে। আর কোনো চিকিৎসা পদ্ধতি নেই। অন্যান্য সার্জারিতে রয়েছে অপারেশন, সেটাকেও খুব প্রয়োজন। সার্জারি থাকতো আর হোমিওপ্যাথি থাকতো, আর কোনো কিছুই থাকতো না। এত সোজা জিনিস নয়, কিন্তু জিনিসটাকে আমাদের সোজা করতে হবে। খুব বিচক্ষণতার সঙ্গে গবেষণার মধ্য দিয়ে হোমিওপ্যাথিকে ভালো করে বুঝে নিয়ে আমাদের সোজা করে ফেলতে হবে। একে সারা জীবনেই শুধু কঠিন হয়েই থাকবে নাকি? সারা জীবন শুধু কঠিন হয়ে থাকবে তা চলবে না, একে সোজা করে ফেলতে হবে। তাহলে আমাদের অনেক কটা মেডিসিন করা হলো। চলুন আর আলোচনা আর আগাবো না, কারণ আমাদের দর্শক খুবই কম। দর্শক বেশি নেই, দর্শক বেশি না থাকলে ভালো লাগবে না খেলতে। আসলে সবাই কি চায়? সবাই একটা ফটকা কিছু চায়, ফটকা কি, তাতে আর কিছু হোক, হোমিওপ্যাথি হবে না। এই বোধটা যাদের মধ্যে নেই, তাদের দ্বারা হোমিওপ্যাথি হবে না। তারা হচ্ছে হোমিওপ্যাথির সব থেকে বড় শত্রু। সব হচ্ছে তারা যারা হোমিওপ্যাথিটাকে না বুঝে শর্টকাট করে কিছু করার চেষ্টা করে, তারা হচ্ছে হোমিওপ্যাথির সব থেকে বড় শত্রু। আমরা যারা অন্য প্যাথিকে শত্রু বলি, যে অন্যরা হোমিওপ্যাথির শত্রু, অন্যরা হোমিওপ্যাথির বন্ধু, অন্যরা হোমিওপ্যাথির শত্রু নয়। তারা হোমিওপ্যাথির কথা ভুলেই যায়, তাদের মাথাতেই থাকে না। কিন্তু হোমিওপ্যাথির সব থেকে বড় শত্রু, সব থেকে বেশি ক্ষতি করে হোমিওপ্যাথির ওই সমস্ত চিকিৎসকরা যারা হোমিওপ্যাথিকে না বুঝে শর্টকাটের মাধ্যমে কিছু করে কিছু উপার্জন করতে চায় তারা। তো আর আগাবো না আলোচনা, এতটুকুই থাক। লম্বা আলোচনা সবার পছন্দও হয় না, ভালোও লাগে না, আর দর্শক নেই, ফলে আলোচনা আর ভালো লাগবে না। থাকলে আরো অনেক কিছু আলোচনা করা যেত। চলুক, এভাবেই চলুক। এতে মেডিসিন ছিল 12টা। আপনার এক্সট্রিমিটিস পেইন, ওয়ার্ম অ্যাপ্লিকেশন, অ্যামেল অ্যান্ড বিগিনিং মোশন অ্যাগ্রাভেশন, অ্যাগারিকাস, কোস্টিকাম, ফেরাম, গ্রাফাইটিস, ক্যালিফস, লাইকোপোডিয়াম, ফসফরিক অ্যাসিড, ফসফরাস, পাইরোজেন, রডোডেন্ড্রন, রাস্টক্স, সাইলেসিয়া। 12টা মেডিসিন রয়েছে। এই 12টা মেডিসিন যদি আপনাদের সবার ভালোভাবে জানা থাকে, তাহলে যখন ভালোভাবে জানা হয়ে যাবে, তাদের ফিজিক্যাল সিমটম গুলো, মেন্টাল সিমটম গুলো শর্টকাট, কোর জায়গাটাকে যদি ভালোভাবে বুঝে নেওয়া যায়, কথা বলতে বলতে আপনি মেডিসিন বলে দিতে পারবেন। কোন মেডিসিনের ব্যক্তি বলে দিতে পারবেন।
আর যদি খুব ভালো করে জানা না থাকে, ও 2 ঘন্টা 3 ঘন্টা কেস টেকিং করেও আপনি বুঝতে পারবেন না, সারাদিন ভাবলেও আপনি মাথায় আনতে পারবেন না। এই সূক্ষ্ম জায়গাটাকে যারা না বুঝে শুধু রেপার্টারিকরণের মাধ্যমে হোমিওপ্যাথিকে আয়ত্ত করার জন্য যারা চেষ্টা করছেন, তারা চরমভাবে ব্যর্থ হবেন, চরমভাবে ব্যর্থ হবেন। মিলিয়ে নেবেন আমার কথা। ডাক্তার কেন্ট তার রেপার্টারির ভূমিকাতে এক জায়গায় লিখেছেন যে যারা রেপার্টারি না মেটিরামেটিকার ভূমিকার এক জায়গাতে লিখেছেন যে যারা হোমিওপ্যাথির এই চিত্রকে না বুঝে, হোমিওপ্যাথির বিশেষ বৈশিষ্ট্যকে যারা না বুঝে শুধুমাত্র চিত্রটাকে মুখস্থ করার জন্য, মানে লক্ষণগুলোকে যারা মুখস্থ করে, হোমিওপ্যাথি ওষুধকে যারা না বুঝে শুধুমাত্র লক্ষণকে মুখস্থ করে, তারা হোমিওপ্যাথি চিকিৎসায় চরমভাবে ব্যর্থ হবে, একেবারেই চরমভাবে ব্যর্থ হবে, এই বলে দিলাম। হোমিওপ্যাথির ডাক্তার অনেকেই দেখতে পাবেন, তাদের মধ্যে ডাক্তার কেউই নেই। আমরা যারা কলেজ থেকে পড়াশোনা করে এসেছি, তারা প্রত্যেকেই আমরা প্রথমে কি করি, কলেজ থেকে যা শিখিয়ে দেন আমরা তাই করি, কিন্তু সেইগুলো করার মধ্যে দিয়ে যখন ক্রমশ ব্যর্থ হতে থাকি, তখন চরম সমস্যার মধ্যে পড়ে যায়। আমি একটা ছোট্ট গল্প দিয়ে সেরে দেবো, দেখেন, বাস্তব গল্প। আমাদের এলাকার একজন বিএইচএমএস ডাক্তার, তিনি সদ্য পাশ করে এসছেন। তো একজন বিএইচএমএস ডাক্তার মানে অনেক যোগ্যতম ডাক্তার, তিনি অনেক কিছু বোঝেন, হোমিওপ্যাথির সম্বন্ধে তার যথেষ্ট জ্ঞান রয়েছে। তো সদ্য কলেজ থেকে পাশ করে বেরিয়ে চলে এসছেন মানে তাজা টকবগে, সবকিছুই যেন একেবারে জলজ্যান্ত, সমস্ত অভিজ্ঞতা সব শান দেওয়া, ক্ষুরধার। তো আমাদেরকে গুরুত্বই দিচ্ছে না, গ্রাহ্যই করছে না। তো একদিন একটু আলোচনা করতে গিয়ে তিনি যেভাবে আমাদেরকে কোণ ঠাসা করলেন যে এগুলো এই রুব্রিক হবে, ওগুলো ওই রুব্রিক হবে। তো আমরা বললাম যে না, ওটা হচ্ছে পরীক্ষায় পাশ করার জন্য ওটা দরকার, রোগীর সামনে রোগীর কাছে পাশ করার জন্য ওগুলো কোনো কাজে আসবে না। তো এই করে তিনি একটা চেম্বার করলেন, চেম্বারটা আমার পাশেই, একেবারে আমার পাশে করেছেন, এবারে জাঁকজমক করে হাইফাই একটা চেম্বার করলেন। 3 মাসও টেকাতে পারেনি, 3 মাসও নয়, লাস্টে গিয়ে সে একটা গ্রামের মধ্যে চলে গেলেন। খুব অবাক লাগে। তো এখন দেখা হলে খুব লজ্জা পায়। তো তাকে তখন বললাম যে দেখেন, কলেজের ওই শিক্ষা আমাদের মেরুদণ্ড দাঁড় করে রাখতে পারবে না, একটা কাগজ দিতে পারবে, প্র্যাকটিস করার জন্য তো কাগজটা লাগবে, কিন্তু শিক্ষা আমাদের মেরুদণ্ড দাঁড় করিয়ে, মানে বুকে শক্তি দিয়ে আমরা বলতে পারবো না যে আমি একজন হোমিওপ্যাথি ডাক্তার, বুকে শক্তি দিয়ে এটা বলতে পারবো না, এই সাহস ওই কাগজের দ্বারা আসবে না। আমি একজন হোমিওপ্যাথি ডাক্তার, আমার রেজিস্টার্ড প্রাপ্ত, আমার এই রেজিস্ট্রেশন নাম্বার, সেখানে আমি দাঁড়িয়ে থাকতে পারবো, কিন্তু যে না একটা রুগীর সামনে রুগীর মুখোমুখি হতে দেবে, অমনি ছেড়ে দেমাচি হয়ে যাবে, যদি প্রকৃত হোমিওপ্যাথি মানে প্র্যাকটিসের অভিজ্ঞতা যদি না থাকে। এই হচ্ছে বিষয়। তো আমরা প্রত্যেকেই রেপার্টারিকরণ করেই আগে চিকিৎসা করতাম। আমি দুখানা রেপার্টারি আমি ছিঁড়ে ফেলেছি, এত বেশি আমি পড়াশোনা করেছি রেপার্টারিতে, মাইন্ড থেকে শুরু করে একেবারে জেনারেল পর্যন্ত। তখন প্রত্যেকটা সিমটম গুলোকে ধরতাম আর রেপার্টারিকরণ করতাম, ওষুধ দিতাম, আর ডাহা ফেল, এই ফেল যখন হলাম, তখন আমি কলকাতায় বিখ্যাত ডাক্তারের শরণাপন্ন হয়েছি। তো তাদের বাইরে থেকে দেখতে লাগতো বিখ্যাত, কিন্তু কাছাকাছি যখন মিশে বুঝলাম, দেখলাম যে না, তারাও একই, সবাই লাট খাচ্ছেন। খোঁজ পেলাম একজন বিখ্যাত ডাক্তার, সে বলবো না দক্ষিণ 24 পরগনার, সে বহুদূর রাস্তা, তেনার একটি বইও রয়েছে,
তেনার বইটাও কিনলাম, তেনার কাছে সেখানে যেতাম, একদিন গেলে আর একদিনে ফেরা যায় না, কম পরিশ্রম করে নি। দেখতে খুব ভালো লাগে, কিন্তু ভিতরে যখন মিশবেন তখন এই আসল জিনিসটা বোঝা যায়। তা বোঝা গেল যে না, এটা হবে না, কিছু নেই, সবাই লাট খাচ্ছে, সবাই দুর্ভোগে রয়েছে, অ্যাকচুয়ালি সবাই দুর্ভোগে রয়েছে। 100-র মধ্যে একটা দুটো হোমিওপ্যাথি ডাক্তার, অরিজিনাল ডাক্তার খুঁজে পাবেন না, হাজারে একটা দুটো মিলতে পারে। অবশেষে আমি যে এক গুরু পেয়েছিলাম, সেই গুরু সারা পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, এই সব মিলিয়ে হয়তো একটা দুটো তার সমান ছিল কিনা সন্দেহ ছিল। একটা বা দুটো পুরিয়া দিয়ে নিশ্চিন্তে বলে দিতেন, যান, আমার অভিজ্ঞতা বলছে আপনি সুস্থ হয়ে যাবেন। এত সোজা নয়। কখনো কোনো রুগী যদি ফেল হতো, তারপরে সেই রুগী আসলে যদি সকালে আসতো, যতক্ষণ মেডিসিন সিলেকশন না হতো দ্বিতীয় পেশেন্ট দেখতেন না, যতক্ষণ সিলেকশন না হবে। একবার তো একটা পেশেন্ট দেখতে গিয়ে সে সকালবেলা শুরু করে, মানে সে মাঝরাত পার করার পরে তবে তার মেডিসিন সিলেকশন হয়। মেলাতেই পারছিলেন না। আজকে আমরা যে জায়গাতে এসছি, তিনি আজকে বেঁচে থাকলে হোমিওপ্যাথির আরো অনেক বেশি উন্নতি হতো। যেহেতু মানসিক লক্ষণের এই যে এত উন্নতি, তখন এতটা ছিল না। আজকে তাকে যদি আমরা এইসব লক্ষণগুলো দিয়ে একটু সহযোগিতা করতে পারতাম, হোমিওপ্যাথি যে কোন জায়গায় পৌঁছাতো সে আর কি বলবো। সেই জায়গাটাকে আমি কিছুটা মেকআপ দেওয়ার চেষ্টা করছি, যে আপনাদের সঙ্গে আলোচনা করছি বিনা পরিশ্রমে, বিনা খাটনিতে, বিনা খরচে, বিনা কোনো কিছুতে, একবার বাড়ি বসে আরামে আয়েসে পেয়ে যাচ্ছে। এত সুন্দর একটা জিনিস, কিন্তু এগুলোর গুরুত্ব নেই, এগুলোর কোনো মর্যাদা নেই। হ্যাঁ, তো পরে আলোচনা করব আবার। মানে মাঠে দর্শক না থাকলে খেলোয়াড়দের খেলতে ভালো লাগে না। তো চলুন, অনেকেরই এসব বকাবকি হয়তো ভালো লাগবে না। শুধু এরকম, এত ব্যথার উপরে প্রচুর ওষুধ রয়েছে, প্রচুর ওষুধ। এখন আমি আপনাকে একটা কথা বলি, লাইকোপোডিয়ামের এইটুকু বলে ছেড়ে দিই। লাইকোপোডিয়ামের যে সিমটম ব্যথার উপরে আমি আপনাকে বললাম, এখন অন্য কোনো একটা রোগী, ধরুন তার মাথার যন্ত্রণা হচ্ছে, অথবা ডিসমেনোরিয়া হচ্ছে, ডিসমেনোরিয়া, তো ডিসমেনোরিয়া হচ্ছে, বা পেট, বা আপনার মেনোরেজিয়া হচ্ছে, যে কোনো রোগের সাথে, যে কোনো এনি টাইপ অফ ডিজিজ, যে কোনো কিছুর সঙ্গে লাইকোপোডিয়ামের যে সিমটম, এই লক্ষণগুলো যদি সেই রোগের সঙ্গে আপনি কোথাও পান, তাহলে কি সেখানে লাইকোপোডিয়াম দেওয়া যাবে না? আমি শুধু কোমর ব্যথা, হাঁটু ব্যথা, এএসও টাইটার পজিটিভ, এর সাথে লাইকোপোডিয়ামের এই মানসিক লক্ষণ কটা আলোচনা করলাম, মানে এই নয় যে এই লক্ষণগুলো শুধুমাত্র এই ব্যথার উপরেই প্রযোজ্য। বিষয়টা কিন্তু তা নয়। রোগ তার যাই হোক না কেন, তার ভিতরে এই মানসিক লক্ষণগুলো যদি বর্তমান থাকে, সে অবশ্যই লাইকোপোডিয়াম। তবে এই গিটি গিটি ব্যথার বেদনার সাথে তার যে অ্যাডাপ্টেশন থাকবে, মাথার যন্ত্রণা আসলে সেই অ্যাডাপ্টেশন থাকবে না। সে যদি পুরাতন ডায়রিয়াতে ভোগে, তাহলে তার সেই অ্যাডাপ্টেশন থাকবে না। অ্যাডাপ্টেশনের একটু চেঞ্জ হতে পারে, কিন্তু অসুস্থতার সাথে তার যে অক্ষমতা আসে, অসুস্থতার সাথে অক্ষমতা, আর অক্ষমতা আসলেই লাইকোপোডিয়ামের এই সিমটম কটা থাকবেই থাকবে। এটাই হচ্ছে পজিটিভ জিনিস। এই সিমটম গুলো থাকবেই থাকবে। আমি তো রুব্রিক গুলো বললাম না সব, এখন রুব্রিক গুলো বললেই
যদি রেপার্টারির পাতা খুলে রুব্রিক গুলো নিয়ে আলোচনা করা যেত তাহলে বেশ মজা লাগবে, যে না রেপার্টারি শিখছি, সিমটম অ্যানালাইসিস যদি না শিখি, শুধু রেপার্টারি শিখে কোনো লাভ হবে না। আমাদের ব্যর্থ হয় ওইখানে, কি করব। উফ, আজকে আর ভালো লাগে না, লোকজন নেই এখানে। না সকালে দিয়েছি আমি বিজ্ঞাপন, তো সকালে দিয়েছি। ডাক্তার সেলিনা আক্তার লাইভের বিজ্ঞাপন ফেসবুকে সকালে দিয়েছি। তো আজকে এ পর্যন্তই থাক। উৎসাহ থাকে, দর্শক বেশি থাকলে উৎসাহ থাকে, দর্শক কম উৎসাহ নেই, এই জন্য আর ভালো লাগছে না, এটুকুই থাক। আরো আলোচনা আছে, সেগুলো পরে করবো ওখানে। তো এই লাইভের আলোচনা অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে থাকবে। অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেল থেকে আপনারা এই লাইভটিকে আবার দেখতে পারবেন বা এই আলোচনাটা দেখতে পারবেন। অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আরো অনেক ভিডিও সেখানে দেওয়া আছে হোমিওপ্যাথি সম্বন্ধে আলোচনা।